বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। সন্তোষের প্রতি মায়াকান্না করে আমরা এই 9টা হত্যাকাণ্ডের জন্য আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করেছি। আমি ইতিমধ্যে অনেকবার বলেছি ওই দিনের ব্যাপারটা যেটা হয়েছিল, আমার ভাইকে বাঁচানোর জন্য, সহযোদ্ধাকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি অনেক বেশি আমি রাগান্বিত হয়ে যাই। ওই জায়গা থেকে আমার যে একটি স্লিপ অফ টাং হয়েছিল, ওই জায়গা থেকে আসলে আমার এরকম আচরণটা করা উচিত হয়নি, যেটার জন্য আমি ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছি অনেকবার। বাট আমি যেটা মূলত বোঝাতে চেয়েছিলাম যে ওই দিন 5 অগাস্ট যখন আমরা হবিগঞ্জে তখন বিজয় মিছিল করছি, অন্যদিকে বানিয়াচকের মাটিতে এক নাগারে আমার 9 জন ভাইকে হত্যা করা হয়েছে। ইভেন আপনি খুব অবাক হবেন, সিলেট বিভাগের সবচেয়ে ছোট্ট শিশু 12 বছরের হাসানকেও সেদিন ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। ওই জায়গা থেকে যখন বানিয়াচকের বিক্ষুব্ধ জনতা দীর্ঘ 17 বছরের নিপীড়ন, নিষ্পেষণ, অনেকগুলো ক্ষোভ ছিল এবং তাদের 9 জন স্বজনকে হারানোর বেদনা সব কিছু মিলিয়ে দীর্ঘদিনের খুবই একটা বিস্ফোরণ ছিল মূলত এই থানায় যে অকারেন্সটা হয়েছে। আমি মূলত বলতে চেয়েছিলাম সেই সময় আমরা চেষ্টা করেছি হবিগঞ্জ সহ সারা দেশের থানাগুলোকে কিভাবে অক্ষত রাখা যায় এবং আমরা নিজেরা পাহারা দিয়েছি। এবং আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করবেন, যদিও আমি এটা অসাবধানতা বশত বলেছি, কিন্তু আমি এটা বলেছিলাম আমরা মিন্স এই সত্তাটা হচ্ছে পুরো আন্দোলনকারী, জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজন। এবং আরও একটু খারাপ লাগার ব্যাপার হচ্ছে অনেকে নেগেটিভ দাঁড় করিয়ে দিয়েছে যে এটা কেন করা হলো এবং সন্তোষের জন্য একটা মায়া কান্না, যেটা আসলে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের জন্য এটা খুবই নিন্দনীয় একটা ব্যাপার। কারণ দেখেন এত মানুষ জীবন দিল, আমার বানিয়াচকে 9 জন ভাইকে হত্যা করা হলো একদিনে এক নাগারে, কিন্তু আমরা কেন জানি সন্তোষের প্রতি মায়াকান্না করে আমরা এই 9টা হত্যাকাণ্ডের জন্য আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করেছি, যেটা মোটেও উচিত হয়নি। এসআই সন্তোষের প্রতি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চরম ক্ষোভ ছিল। সে আওয়ামী লীগের ফেসিস্ট রেজিমে আওয়ামী লীগের যারা দোসর ছিল তাদের সাথে কম্বিনেশন করে তাদের সাথে মোটামুটি একটা কমিউনিকেশন তার ভালো ছিল। ওই জায়গা থেকে সে মানুষকে চরম লেভেলে নিপীড়ন করেছে, প্রশাসনিকভাবে যত রকম হ্যারাসমেন্ট করা দরকার। এসআই সন্তোষকে মূলত আমি ব্যক্তিগতভাবে রেভলিউশন আগে চেনা হয়নি বা জানা হয়নি, বাট পরবর্তী সময়ে আমরা যেগুলো রিসার্চ করে কথা বলে জানতে পেরেছি, রেভলিউশন যখন শুরু হয়েছে মুভমেন্ট, তখন সে সবচেয়ে বেশি রেভলিউশনের ছেলেদেরকে যখন সে পায় নাই গ্রেফতার করতে গিয়েছে, তাদের মাকে তুলে নিয়ে এসেছে, বাবাকে তুলে নিয়ে এসেছে, এরকম অসংখ্য নজির আছে ওই জায়গা থেকে। এবং রেভলিউশন যখন 9 জন ভাইকে হত্যা করা হয়, তার মূল নেতৃত্বে ছিল ওই সন্তোষ। ওই জায়গা থেকে দীর্ঘদিনের যে ক্ষোভের বিস্ফোরণ ওই দিন হয়েছিল। আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলতে আমার মনে হয় না এখানে কোনো আমরা কম্পারিজন সৃষ্টি করব। আমরা সবাই মানুষ। হতে পারে আমি মুসলমান, আমার ধর্ম আমি পালন করছি, আমার ভাই আমার ধর্ম পালন করছে। এখানে আসলে পলিটিক্যালি এখানে কোনো ইস্যু বানানোর কোনো আমি মনে করি না কোনো দরকার আছে। ওই জায়গা থেকে আমি বারবার বলেছি যে সন্তোষের প্রতি মানুষের দীর্ঘদিনের একটা চরম ক্ষোভ ছিল। এটা কি হিন্দু নাকি মুসলমান, এটা কোনো ধরনের ফ্যাক্ট ছিল না আমার ধারণা এবং আমি যতটুকু জানি। আমরা নিজেরা মন্দির পাহারা দিয়েছি। আমার মনে হয়েছে যতটুকু আমি দেখেছি এটা একটা ভুল একটা নেগেটিভ উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। এটা প্রথমত আওয়ামী লীগের যারা পলায়ন করেছেন দেশ থেকে পতিত, ওরাই মূলত এই নেগেটিভটা দাঁড় করানোর চেষ্টা করেছে। এবং আরও অনেক ভাইরা যারা হয়েছে আওয়ামী লীগের লেসপেন্সার ছিলেন এবং আওয়ামী লীগ পতনের পর তারা লেভেলজারি হয়ে গেছেন, এখনও তারা উৎপেতে বসে আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা এটাকে ভুলভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছেন। কিন্তু আপনারা দেখেন এটা যারা উপস্থাপনা ট্রাই করে, আফটার রেভলিউশন আমরা কি করেছি, আমরা নিজেরা মন্দির পাহারা দিয়েছি। আমরা নিজেরা এগুলোকে যেন কেউ কোনো ধরনের এলিগেশন তুলতে না পারে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বিনষ্ট করছি। তো ওই জায়গা থেকে এটা আসলে ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু আমি বলে মনে করি না। বাংলাদেশে আসলে ল অ্যান্ড অর্ডারটা স্টেবল আছে কিনা এবং এটা পুরোপুরি প্রপারলি এটা কি রান করছে কিনা। এবং হবিগঞ্জের কথা আমি অলরেডি বলেছি, অসংখ্য মানুষকে এরকমভাবে হেনস্থা করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। ওই জায়গা থেকে আমার আরেকটা থিম ছিল কেন আমি ওই দিন সেখানে গিয়েছি, এবং আমার একটা উদ্দেশ্য এটা ছিল যে চালান তাকে দেওয়ার আগে আমাকে এখানে যাইতে হবে।
এটা রিজন ছিল আমার একজন ভাই এখনও এখানে জেলে আছে, যে আন্দোলনকারী ছিল, যে কোটা আন্দোলনে ছিল, সে এখনও জেলে আছে। এবং আমার মনে হয়েছিল যদি তাকে এখন চালান দিয়ে দেওয়া হয়, আমি বোধহয় তাকে আবারও ওই ছেলের মতো বের করতে পারবো না। ওই জায়গা থেকে আসলে আমার খুব বেশি ভাবার সময় ছিল না যে এটা কতটুকু আমার সঠিক হচ্ছে। এবং আমি তো অলরেডি আমি সরি বলেছি যে এটা আমার একদমই উচিত হয়নি আমার এইভাবে কি করাটা। বাট ওই সময় সার্বিক বিষয়ে যে পরিস্থিতি ছিল, আমার বাইকে বাঁচানোটাই আমার কাছে মুখ্য ছিল। মাহাদি, আমরা যেমনটা দেখি যে 1971 সালে যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগের সময় একটা ন্যারেটিভ ছিল যে হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, কিন্তু অন্য একটা মামলায় তাকে গ্রেফতার করলে বলা হচ্ছে মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করা হচ্ছে। একজন জুলাই যোদ্ধা, সে তো অন্য অপরাধের কারণে পুলিশ তাকে ধরতে পারে, যদি পুলিশ তাকে ধরে আইনের প্রক্রিয়া অনুসারে তার বিচার হবে। কিন্তু এই যে আপনারা থানা থেকে বের করে নিয়ে আসছেন, এতে কি অনেক অপরাধী কি আসলে জুলাইয়ের অজুহাত দিয়ে কি আইনের ফাঁক বলে বের হয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে না তাদের জন্য? চমৎকার একটি কোয়েশ্চেন করেছেন। ওইখানে আপনাকে দুইটা ব্যাপার বুঝতে হবে। একটা হচ্ছে ভিন্ন কোনো অপরাধের জন্য গ্রেফতার করা, আর একটা হচ্ছে ডেভিল আখ্যা দিয়ে গ্রেফতার করা। এবং ওই নয়ন ছেলেটাকে যে কারণে গ্রেফতার করা হয়েছিল ডেভিল আখ্যা দিয়ে। আপনি একবার ইমাজিন করেন যে ছেলেটা রেভলিউশনে আমাদের পাশে দাঁড়িয়ে ফাইট করেছে, ওই ছেলেটাকে ডেভিল আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়েছে। এটা কতটুকু নিন্দনীয় এবং কতটুকু মানে জঘন্যতম একটি ব্যবস্থাপনা। এবং আমি আমার জায়গা থেকে বারবার ক্লিয়ার করেছি, এবং আমাদের যারা সিনিয়র ভাইরা আছেন, মূল সমন্বয়কারীরা ছিলেন, তারাও বলেছেন। এবং আমার জায়গা থেকে আমি আবারও বলতে চাই যে যদি আমিও কোনো অপরাধ করি, আমি জুলাই যোদ্ধা নাকি আমি বৈষম্য অভিযানের সদস্য ছিল এটা মুখ্য নয়। আমি কোন অন্যায় করেছি এটার জন্য আমি অপরাধী, এটাই আমার মূল পরিচয়। এবং আমাদের কোনো ধরনের হিস্ট্রি নাই, বা কেউ বলতে পারবে না যে কোনো অপরাধ করেছে তার জন্য আমরা লবিং করেছি, তদবির করেছি, এবং ইনশাআল্লাহ আমরা এটা করবো না। অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী। জুলাই যোদ্ধা নাকি মুক্তিযোদ্ধা এটা মুখ্য বিষয় নয়। ইতিমধ্যে গোটা বাংলাদেশের মানুষ অবগত আছেন যে ওই দিন আমি কেন গিয়েছিলাম। এনামুল হাসান নয়ন আমার জুলাই গণঅভ্যুত্থানে আমার একজন সহযোদ্ধা। যদিও সে 2023 সালে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এবং কমিটিতেও ছিল, বাট যখন আমরা অভ্যুত্থান কল করা হয় ওই জায়গা থেকে সে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল। 2024-এর 16 জুলাই থেকে একদম 5 আগস্ট পর্যন্ত আমার পাশে দাঁড়িয়ে সে ফাইট করেছে। আমি যখন শুনতে পেলাম যে আমার এমন একজন সহযোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে এবং যথেষ্ট প্রমাণ সাবমিট করা হয়েছে, তাও এখানে আমার মনে হয়েছিল এবং আমার কাছে যেগুলো ইনফরমেশন দেওয়া হয়েছিল, এখানে একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট ছিল, যার কারণে তাকে গ্রেফতার করার পর ছাড়া হচ্ছিল না। পরবর্তী সময় আমি অনেকবার আলাপ করার চেষ্টা করেছি প্রশাসনের সাথে, অনেকের সাথে কথা বলেছি। ওই জায়গা থেকে আসলে ওনারা খুব ভালো রেসপন্স করেন নাই। তারপর এক পর্যায়ে আমার মনে হয়েছে যে যেহেতু আমার সহযোদ্ধা, ওকে তো আমার দায়বদ্ধতা আছে, আমাকে ওইখানে যেতেই হবে, তাকে ছাড়াতে হবে। আমি গিয়েছিলাম, যাওয়ার পর অনেক কথা হয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বিনয়ের সাথে কীভাবে এটাকে সলিউশন করা যায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে ওনারা আমাকে ইরিটেট করেছেন, আমার ভাইকে মুক্ত না করে বরং আমাকে ইরিটেট করেছেন। 5 আগস্টের পর বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য যেখানে হয়েছে এটার নাম হচ্ছে হবিগঞ্জ। এবং লাস্ট কয়েক মাস ধরে হবিগঞ্জের প্রত্যেকটা থানায় মোস্টলি বিভিন্ন ব্যক্তিগত সম্পর্ক ইস্যু থেকে শুরু করে বিভিন্ন পারিবারিক ঝামেলা, ইভেন পলিটিক্যাল ইস্যু, যে কোনো সমস্যা হয়েছে তো রেভলিউশনের মামলাতে ইনভলভ করে দেওয়া হয়। ইভেন মামলা না হলেও টাকা পয়সা দিয়ে অনেকটা প্রশাসনকে ম্যানিপুলেট করে ডেভিল আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়। ওই জায়গা থেকে দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল, যেহেতু আমরা এই মৃত্যু পথে হবিগঞ্জ নেতৃত্ব দিয়েছি, আমাদের তো একটা বিশাল একটা রেসপন্সিবিলিটি ছিল। ওই জায়গা থেকে সার্বিক ব্যাপারগুলো মিলিয়ে এবং এর আগে এই থানাতে আমাদের আন্দোলনকারী তিনজন ভাইকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিনের ক্ষোভ এবং আমাকে যেভাবে ইরিটেট করা হয়েছিল, ওই জায়গাতে একসময় আমি আসলে আমার ভাইকে বাঁচানোর জন্য, যে আমার পাশে দাঁড়িয়ে ফাইট করেছিল, একসময় আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কারণ আমার উদ্দেশ্য ছিল আমার যেভাবেই হোক আমার ভাইকে মুক্ত করতে হবে। আসলে কারা করছে এটা যদি বলতে যাই, এটা অলরেডি সারা দেশের মানুষ জানেন এবং তারাই বলতে পারবেন ভালো কারা এটা করছে। আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের পর একটি নির্দিষ্ট মহল থেকে যেন একটি পেছন থেকে একটি অদৃশ্য শক্তি কাজ করেছে। ফেসগুলো চেঞ্জ হয়েছে, বাট চাঁদার জায়গায় চাঁদা টিকি দিতে হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ব্যানারগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু আগের কালচার ঠিকই রয়ে গেছে। তো আসলে এখানে আমার আই থিঙ্ক খুব পরিষ্কার করে বলার দরকার নেই, সারা দেশের মানুষই অবগত আছেন এই ব্যাপারে এটা কারা করছে। আমার রাজনীতি মূলত শুরু হয় 2019 সালে, 18 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে। আমার মূল পথ চলাটা শুরু হয়েছিল 2018 সালের পরে। আমার মনে হয়েছিল বাংলাদেশে প্রথম কোনো একটা পরিস্থিতি শুরু হয়েছিল যখন তরুণরা চিন্তা করেছে যে হ্যাঁ, এখন আমাদের রাজনীতিতে যাওয়া দরকার এবং বাংলাদেশের জন্য তরুণদের প্রয়োজন। এবং আমি যেটুক দেখেছিলাম যে মেধাবীদের যেন একটা ট্রেন্ড শুরু হয়েছিল যে ছাত্র অধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করতে হবে দেশের জন্য, এবং তার যে কনস্টিটিউশন ছিল দেশের জন্য, দেশের মানুষের জন্য। এবং আপনি আরেকটা বিষয় চিন্তা করেন, বর্তমান বাংলাদেশে যে ঐক্যমত কমিশন থেকে যে সকল সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এগুলো কিন্তু 2021 সালে গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকার পরিষদ গঠন প্রক্রিয়ার সময়গুলো বলা হয়েছে। তো ওই জায়গা থেকে আমরা অনেক স্বপ্ন, অনেক সাহস নিয়ে আমরা ছাত্র অধিকারে যুক্ত হয়েছিলাম। এবং আমি এখনও ছাত্র অধিকার পরিষদের আদর্শ আমি লালন করি, বাট বর্তমানে আমি বৈষম্য ছাত্র আন্দোলন, যেটা হচ্ছে একদম অরাজনৈতিক প্ল্যাটফর্ম, ঐতিহাসিক আমাদের গণ অভ্যুত্থানের যেটি প্রেক্ষাপট তৈরি করেছিল, এই ব্যানার সাথে আমি আছি এবং আপাতত আমি এটার সাথেই কাজ করছি। আমি শিবিরকে একদমই ডিফেন্ড করছি না, বাট আমার পার্সপেক্টিভ থেকে আমার যেটা মনে হয়েছে, যেহেতু 2019 থেকে আমি 23 পর্যন্ত ছাত্রলীগতে খুবই অ্যাক্টিভ ছিলাম এবং আমাকে কয়েকবার হামলা করা হয়েছে ছাত্রলীগ কর্তৃক। এখন আমার গায়ে বিভিন্ন আঘাত এখনও জ্যান্ত আছে। ওই জায়গা থেকে আমার মনে হয়েছিল এই রেজিমের শিবিরকে রাজাকারে টেক দিয়ে হত্যা করা অনেকটা জায়েজ ছিল। ওই জায়গাটা কি অ্যাকচুয়ালি ওনারা প্রকাশ্যে রাজনীতি করার মতো কোনো স্পেস ছিল বা সিচুয়েশন ছিল? ওই জায়গা থেকে আপনাকে যদি দেশের স্বার্থে হোক বা নিজের পলিটিক্যাল যে চিন্তাধারা, এটাকে লং পলিটিক্সের যে ফিউচারের যে চিন্তাধারা, এটাকে টিকে রাখতেও ওই জায়গাতে হয়তো ওনাদের এটা কৌশল, বা আমার কাছে মনে হয়েছে এই পরিস্থিতির শিকার করতে বাধ্য হয়েছেন। আমি মনে করি বাংলাদেশ স্বাধীন একটি দেশ। ওই জায়গা থেকে প্রত্যেকের রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে, এবং তাদের প্রতি যে ব্লেমগুলো দেওয়া হয়, আমার জায়গা থেকে আমার মনে হয় অনেকেই ইতিমধ্যে এগুলো ক্লিয়ার করেছেন। জামাতের আমির মহোদয় থেকে শুরু করে ওনাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেকবার ইভেন ক্ষমাও চেয়েছেন। ওই জায়গা থেকে আমি মনে করি না এই জেনজি জেনারেশনে এসে কোনো ট্যাগিং এই কালচারটা আবার ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং প্রত্যেকের অবস্থান থেকে রাজনীতি করতে দেওয়া উচিত। বিএনপি জামাতের যে সিচুয়েশনটা ছিল, আপনার কি একবারের জন্য মনে হয়েছে যে বিএনপিকে, হ্যাঁ, অনেক নির্যাতিত বিএনপি, অনেক বেশি তাদেরকে নির্যাতন করা হয়েছে, কিন্তু আমার একবার জন্য মনে হয় নাই যে বিএনপিকে হত্যা করা জায়েজ ছিল আওয়ামী লীগের জন্য। বাট শিবিরকে, ক্যাম্পাসে জামাতকে যেখানেই পাওয়া যেত কিভাবে হত্যা করা হতো আমরা এগুলো দেখেছি। তো ওই জায়গা থেকে আই থিঙ্ক এগুলোতে অনেক বেশি ডিফারেন্ট আছে। ওসমান হাদি ভাই আমাদের আসলে আদর্শের প্রতীক আমি মনে করি, যিনি আমাদেরকে জীবন দিয়ে শিখিয়ে গেছেন কিভাবে অন্যের বিরুদ্ধে বুলেটের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয়, কিভাবে গুলিকে ভয় না পেয়ে, এত হুমকিকে ভয় না পেয়ে কিভাবে নিজের ভোকালকে ধরে রাখতে হয়। ওই জায়গা থেকে উনি তো আমাদের সবসময় আদর্শের প্রতীক, এবং আমার কাছে মনে হয়েছে দেশকে যারা অস্থিতিশীল করতে চায় এবং যারা দেশের ভালো চায় না, তারাই সবচেয়ে বেশি লাভবান হয়েছে। হুমকি, এটা আমার কাছে মনে হচ্ছে যে একদম ইউজড হয়ে যাচ্ছি। প্রচুর হুমকি আসছে, প্রচুর ধমকি আসছে, এবং আমি আজকেও আসার সময় দেখছিলাম, যখন আমি পোস্ট করেছি যে আজকে দাবিতে থাকবো মধুর ক্যান্টিনে, একজন লিখলো যে 1-2 এর মধ্যে আমাকে মেরে ফেলা হবে। তো আসলে এগুলো কি ভয় পাওয়ার কোনো কিছু নাই, কারণ রেভলিউশনে যখন আমরা গিয়েছিলাম, মৃত্যু উপত্যকা যখন আমরা দাঁড়িয়েছিলাম, তখন আমরা এটা ভেবে গিয়েছিলাম যে মেবি এটা আমার সবচেয়ে বড় সুযোগ হয়েছে দেশের জন্য কিছু করার, এবং যদি দেশের জন্য মরতে পারি, শহীদ হতে পারি, এটা তো আরও অনেক বেশি অপরচুনিটি ছিল। এবং ওই জায়গা থেকে দেখেন, আমি ওসমান হাদি ভাইকে নিয়ে খুবই জেলাস করি। উনি কত লাখি, কত মানুষ ওনার জন্য কান্না করেছে, কত মানুষের দোয়া পেয়েছেন। আমি কি সেই লাকিটা হতে পারতাম না? আবু সাইদ ভাই, যাকে দেখেন মানুষ সেজদায় পড়ে দোয়া করেছে, আমি কি আবু সাইদ হতে পারতাম না? ওই জায়গাতে আমরা তো যারা আজাদি আমরা মনে করি এবং আজাদি আমরা হতে চাই, ওই জায়গাতে আমাদের তো এটা ড্রিম যে আমরা মরতে চাই, তাহলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার আমি মনে করি না কিছু আছে। আমার আল্লাহ আছেন, আমার দেশের মানুষ আমাকে স্নেহ করছে, এটা আমার সবচেয়ে বড় মুখ্য বিষয়।